whether the lesion that you're going to treat is benign or malignant. These are the three aspects based on which you have to reach a conclusion. So, your conclusion will have three. The patient has a diffuse goiter involving both lobes, or multinodular goiter involving both lobes, or multinodular goiter involving one node, or solitary nodule involving left lobe or right lobe, The patient is clinically and biochemically euthyroid, and the lesion is likely to be benign or likely to be malignant. So, এই হচ্ছে আমার ফাইনাল ডায়াগনোসিসটা দাঁড়াবে। হ্যাঁ, যদি এইখানে আমাকে দাঁড় করাতে হয় তাহলে আমাকে স্টার্ট করতে হবে হিস্ট্রি থেকে। হিস্ট্রি টেকিং এ তোদের সঙ্গে বহুবার কথাবার্তা হয়েছে, ওই 6টা WH ওয়ার্ড। এবার বলতো তুই ওই 6টা WH ওয়ার্ড। When, where, what, why, what, how, what, which, when, where, why, how। তাহলে ফার্স্ট হচ্ছে সেই যে কোনো সোয়েলিং এর অনসেট, ডিউরেশন, প্রোগ্রেস, রেট অফ প্রোগ্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলেছি তোদের হিস্ট্রি টেকিং এ, বারবার পড়িয়েছি এগুলো। তাহলে অনসেট, ডিউরেশন, প্রোগ্রেস, এরপর অ্যাসোসিয়েটেড সিমটমস। এবার তুই পরপর আয়। অ্যাসোসিয়েটেড সিমটমস তোর ইউজুয়ালি এবার অনসেটটা কিরকম? অলমোস্ট অল থাইরয়েড সোয়েলিংস আর ইনসিডিয়াস ইন অনসেট। কেউ বলতে পারে না যে কবে থেকে হয়েছে। All thyroid swelling, all neck swellings. The patient has to with the neck swelling. Unless it is inflammatory with abscess formation. সেক্ষেত্রে র্যাপিড হয়, and that is usually painful. Thyroid painful enlargement, খুব রেয়ারলি ডিকুয়ারভেন্স থাইরয়েডাইটিস বা রিডলস হতে পারে, খুব রেয়ারলি। These are not very common. I have never seen any such patient in my life. প্রায় 27-28 বছর হয়ে গেল MBBS পাস করেছি, দেখিনি। ঠিক আছে, অবশ্য সেগুলো সার্জনের কাছে আসার কথাও কম, মেনলি এন্ডোক্রিনোলজিস্ট বা ফিজিশিয়ানের কাছেই যায়। সার্জনের কাছে ওই পেশেন্ট আসার চান্স কম যায় না। থাইরয়েড অ্যাবসেসও আমি দেখেছি বলে মনে করতে পারি না। কাজে ইনফ্লামেটরি পোর্শনটা ওখানে আমি সরিয়ে রেখেই শুরু করি। আইদার ইট ইজ এ নিওপ্লাস্টিক অর নন নিওপ্লাস্টিক লেশন। যে কোনো বিনাইন লিশন ইজ স্লো গ্রোয়িং, যে কোনো বিনাইন লিশন ইজ স্লো গ্রোয়িং, এটা বারবার তোদের বলেছি। আর ম্যালিগন্যান্ট লিশনস গ্রো র্যাপিডলি। আমার যেটা পড়ে থাকছে রেট অফ গ্রোথ, এখানে আমি বললাম রেট অফ গ্রোথের পর আমাকে হিস্ট্রি থেকে বার করতে হবে থাইরোটক্সিকোসিস আর হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার সাইন্স থেকে। এবার তুই আমাকে বল থাইরোটক্সিকোসিসের গোটা পাচ্ছে ক্লিনিক্যাল ফিচার বল। থাইরয়েড এনলার্জমেন্ট বলিনি, থাইরোটক্সিকোসিস বলেছি। ফার্স্ট হচ্ছে ফরমোস্ট হচ্ছে ওয়েট লস ডিসপাইট ইনক্রিজড অ্যাপিটাইট। দিস ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড ইজ প্যালপিটেশন, প্যালপিটেশনস। হার্ট রেট বেশি, এটা কমতর প্রশ্নও হবে না হিস্ট্রিতে, পেশেন্টের উত্তরও হবে না, বুক ধরফর করে, ইজ দ্য থিং। থার্ড, হিট ইনটলারেন্স। ফোর্থ, ট্রেমার। এই জাতীয় পয়েন্ট হিস্ট্রিতে, এই পয়েন্টগুলো তুই পরপর নে। হাইপোথাইরয়েডের ক্লিনিক্যাল ফিচার কি? জাস্ট উল্টোটা, ওয়েট গেইন despite decreased appetite, cold intolerance, তারপর lethargy, malaise, এগুলো। এই পয়েন্টগুলো হিস্ট্রিতে তোকে নিতে হবে। তারপর তোকে হিস্ট্রিতে কি নিতে হবে? নেক্সট, whether it is benign or malignant এর ফেভারে তোর কি কি, ওটা ছাড়া আশেপাশে অন্য কোনো সোয়েলিং আছে কিনা, লিম্ফ নোডের। হিস্ট্রিতে আর কি নিতে হবে? যদি থাইরয়েড সোয়েলিং বিরাট বড় হয়ে যায়, পেশেন্টের খাবার গিলতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যদি পেশেন্টের ওটা কোনো নার্ভকে ধরে নেয়, ভয়েস চেঞ্জ হয়েছে কিনা,
ভয়েস চেঞ্জ হয়েছে কিনা সেটা হিস্ট্রিতে নিতে হবে। আর যদি বিরাট বড় হয় রেসপিরেটরি ডিস্ট্রেসের সঙ্গে ডিসফেজিয়া হচ্ছে কিনা সেটাও জানতে হবে। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যার ডিসফেজিয়া আর রেসপিরেটরি ডিস্ট্রেস দুটোই হয়ে গেছে সে খুব বাজে কন্ডিশনে আছে। হিস্ট্রিতে এই পয়েন্টগুলো তোকে নিতে হবে। নেওয়ার পর ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনে তোর ফার্স্ট কাজ কি? টু এস্টাবলিশ ক্লিনিক্যালি দ্যাট ইজ থাইরয়েড। Any swelling that moves up and down with deglutition is thyroid unless proved otherwise. Arekta swelling jeta can move up and down with deglutition is a thyroglossal cyst. That will come out with move up with protrusion of tongue but will never go down. But the thyroid will never, that will move with protrusion of tongue but thyroid will never. Because একটা easy clinical test আমি এটা বার করে দিতে পারছি। নেক্সট হচ্ছে আমার থরো প্যালপেশন অফ নেক নোডস। 6টা লেভেল বল। প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, অক্সিপিটাল কোনোটাই কি নেক নোডে পড়ে? সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার হচ্ছে লেভেল 1। লেভেল 1 এর মধ্যে 1A হচ্ছে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার হচ্ছে লেভেল 1B। জুগুলো ডাইগ্যাস্ট্রিক হচ্ছে আপার, মিড আর লোয়ার 2, 3, 4। লেভেল 5 হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, লেভেল 6 হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। আচ্ছা বলতো একটা ছোট্ট এখানে ট্রিভিয়া, প্রিঅরিকুলার বা পোস্টেরিকুলার বা অক্সিপিটাল লিম্ফ নোড এনলার্জমেন্টের কমনেস্ট কজ কি? ওটাইটিস মিডিয়া। চুল, খুশকি, উকুন। ঠিক আছে? আচ্ছা এটার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশনে এর পর আমাকে থাইরয়েডের কি কি এক্সামিনেশন করতে হবে? থাইরয়েডের সাইট, সাইজ, মার্জিন। ইন্সপেকশনে সবকটা মার্জিন দেখতে পাচ্ছি কিনা, সারফেসটা দেখার চেষ্টা করব। আমি ইন্সপেকশনে আছি, ইন্সপেকশন, সাইট, সাইজ, মার্জিন, শেপ, তারপর হচ্ছে মুভমেন্ট উইথ রেসপিরেশন, মুভমেন্ট উইথ ডিগ্লুটিশন। সবকটা জিনিস আমাকে দেখতে হবে। ক্লিনিক্যাল এক্সামিনেশন এটা দেখার পর প্যালপেশনে যা যা ইন্সপেকশনে দেখেছি কনফার্ম করব আর কনসিস্টেন্সিটা বোঝার চেষ্টা করব। ওকে ফাইন। নেক নোডস এক্সামিনেশন করব আবার ক্লিনিক্যালি। এবার আমাকে বল থাইরয়েড প্যালপেশনের কটা টেকনিক আছে? পিজিলোজ মেথড, লাহিজ মেথড, এসব বড় বড় কথা বাদ দে। মনে রাখবি 3 ব্যাক থেকে। আর একটা ছোট থাইরয়েড হলে থাম্পি, দ্যাট ইজ কল্ড ক্রাইলস মেথড। জর্জ ওয়াশিংটন ক্রাইল ডেসক্রাইবড ইট। ঠিক আছে? আস্তে আস্তে প্যালপেট করার পরে আমার নেক্সট কাজ শুরু হচ্ছে। তাহলে এই পরে আমি যখন পেশেন্টকে ইনভেস্টিগেট করতে হবে, এবার ইনভেস্টিগেশনে ফার্স্ট কাজ কি বলেছি? এটা যে থাইরয়েড সেটার প্রমাণ, একটা ইউএসজি নেক করতে দিয়ে দাও। সোজা কাজ, কোনো কঠিন কাজ নয়। ইউএসজি নেক আমাকে কি কি বলবে? আচ্ছা তোদের লেকচার ক্লাসে আমি বলেছিলাম কিভাবে গয়টার হয়, সলিটারি নোডিউল কিভাবে, মাল্টিনোডিউলার গয়টার কিভাবে হয় বলেছিলাম। ও বলে দেবে মাল্টিনোডিউলার গয়টার, সলিড ডিফিউজ গয়টার না সলিটারি নোডিউলার গয়টার, সলিটারি থাইরয়েড নোডিউল, ও বলে দেবে। এটা যেই বলে দিল তারপর থাইরয়েডের সঙ্গে ও আমাকে বাকি নেক নোডস বলে দেবে। শুধু বলবে না, নেক নোডস গুলোর কি কন্ডিশন সেটাও বলে দেবে। নোডের আর্কিটেকচার মেনটেন কিনা। Usually malignant deposition nodular architecture, normal architecture of the node is lost. ঠিক আছে? যেটা ইনফেকশাস কজ হলে which is not always lost. ক্লিয়ার? এবার সেই নোড থাকলে সেটা সঙ্গে জুগুলার ভেন বা ক্যারোটিড আর্টারি রিলেশন কি? আফটার অল তো সার্জনকে বাদ দিতে হবে। যদি দেখা যায় ওটা জুগুলার ভেনকে ইনভেড করেছে তখন তো প্রবলেম হয়ে যেতে পারে, বা ক্যারোটিডকে এনগালফ করেছে তখন তো প্রবলেম হয়ে যাবে অপারেশন টেবিলে, তাই না? যেগুলো এই নিয়তর কমেন্ট চেয়ে ইউএসজি নেক উইল এস্টাবলিশ দ্যাট। এবার নেক্সট কাজ হচ্ছে আমার একটা এফএনএসি। এফএনএসি আমাকে কি করবে? বলে দেবে যে জিনিসটা আছে যেটা আমি টানছি সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট। আর যেটা করতে হবে একটা T3, T4, TSH। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে এফএনএসির ওপর আমি কতটা ডিপেন্ড করব। এফএনএসির ওপর আমার ডিপেন্ডেন্স হবে কতটা?
অনেকটা প্রবলেম একমাত্র অ্যারাইজ করবে এফএনএসি নিয়ে যদি দ্য রিপোর্ট টার্নস আউট টু বি এ ফলিকুলার নিওপ্লাজম। তার কারণ FNSC cannot differentiate between a follicular adenoma and follicular carcinoma. ও বলে দিল there is a follicular neoplasm. It cannot differentiate between a follicular adenoma and carcinoma. And another thing, FNSC should be ideally USG guided, but still মনে রাখবি sampling is very important. কিরকম? ধর এই একটা থাইরয়েড নোডিউল, এর এখানে ম্যালিগন্যান্ট ফোকাসটা, যে ইউএসজি করছে বা যে এফএনএ করছে সে তো বুঝতে পারছে না এখানে আছে, সে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা টানতেই পারে। এলো বিনাইন, there is a chance থাইরয়েডে কোর নিডল বায়োপসি বা ট্রোকার্ড বায়োপসির রোল নেই। তোদের ক্লাসে পড়িয়েছিলাম কেন? Because it's a highly vascular organ, chances of bleeding is very high. কাজে এই জায়গাগুলো ফ্যালাসি এফএনএসিতে ছিল, আছে, থাকবে। ক্লিয়ার? এবার নেক্সট কাজ কি? এবার আমার কাজ হচ্ছে জিনিসটাকে এবার ক্লাসিফাই করা। আমি পেয়ে গেলাম পেশেন্ট হাইপোথাইরয়েড, ফার্স্ট পেলাম, আর নন নিওপ্লাস্টিক অন এফএনএসি। আমার যদি হাইপোথাইরয়েড হয় ফার্স্ট কাজ থাইরয়েড সাপ্লিমেন্ট দাও। দ্যাট ডিপেন্ডস অন দ্য TSH লেভেলস। এবার এর কোনো ডোজ আছে, কত ডোজে স্টার্ট করব? হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। স্টার্ট উইথ এ লোয়ার ডোজ, এরপর আস্তে আস্তে অবস্থা বুঝে ডোজ বাড়াও। TSH এর হাফ লাইফ হচ্ছে 3 উইকস, কাজে মিনিমাম 3 উইকস ওষুধটা না দেওয়ার পর নেক্সট মেজারমেন্ট করে লাভ। ধর আমি 25 দিয়ে শুরু করলাম, 3 সপ্তাহ পর TSH দেখলাম না এখনো বেশি, 25টাকে 37.5 করলাম বা 50 করলাম, তারপর 3 সপ্তাহ পর আবার মাপলাম কাছাকাছি এসছে, আর একটু বাড়ালাম, এইভাবে টাইট্রেট করতাম। আবার বাড়িয়ে দেখলাম বেশি কমে গেছে, তখন আবার একটু ডোজ কমালাম, মাঝামাঝি আনলাম, এইভাবে টাইট্রেট করতে হবে ডোজটা TSH। যদি থাইরোটক্সিক হয় তাহলে অ্যান্টি থাইরয়েড ড্রাগস দিতে হবে। অ্যান্টি থাইরয়েড ড্রাগসের মধ্যে কি কি আছে? প্রোপাইল থাইরোজেল, কার্বিমাজল, মেথিমাজল, এগুলো পার্টিকুলার ডোজে স্টার্ট করতে হবে। আবার সেই ডোজটা টাইট্রেট করতে হবে ডিপেন্ডিং অন থাইরয়েড হরমোন লেভেল। দিস ইজ দ্য প্রবলেম। TSH correction following treatment of thyrotoxicosis is time taking. T3, T4 normalize হয়ে যাচ্ছে কিনা, আর ক্লিনিক্যালি। আর সেকেন্ড হচ্ছে প্যালপিটেশন কারেক্ট করার জন্য আমাকে বিটা ব্লকার দিতে হবে, প্রোপ্রানোলল বা কি বলে মেটোপ্রোলল, এই জাতীয় কার্ডিওসেল, আমাকে এটা কমাবার জন্য, ট্রেমর কমাবার জন্য। ক্লিয়ার? থাইরোটক্সিকোসিসে আই সাইন্স থাকতে পারে, সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখতে হবে। এক্সophthalmos, তারপর হচ্ছে হোয়াট ইজ এক্সophthalmos? আইবল। কি দেখে বুঝবি এর এক্সophthalmos আছে? ওপর আর নিচের স্ক্লেরাল মার্জিন পরিষ্কার দেখা যাবে। এখানে তুই সবাই চশমা খোল যা যাচ্ছে, তুই ওকে দেখ, দুটো ওপরে স্ক্লেরাল মার্জিন আর নিচে স্ক্লেরাল মার্জিন দেখতে পাচ্ছিস কর্নিয়া থেকে? না, দেখছেন? স্ক্লেরাল মার্জিন, কর্নিয়ারের উপরে সাদা পার্ট আর নিচে সাদা পার্ট, কেউ দেখতে পাচ্ছিস? এটা যখন আমি উপরে তাকাচ্ছি এখন দেখতে পাচ্ছিস, এখন পাচ্ছিস, নিচে তাকাচ্ছিস নর্মালি পাবি না। নিচটা দেখা যাচ্ছে তো? না 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 দেখা যাচ্ছে না, স্যার উপরে তাকাচ্ছিল বলে। উপরে তাকাচ্ছি, স্ট্রেট তোর দিকে তাকিয়ে থাকবো, এইটা দুটোই দেখা যাবে এই এক্সophthalmos। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি যদি ওর মাথার উপর থেকে ভার্টিক্যালি নিচে তাকাই, আইবলটা দেখতে পাবো, বেরিয়ে এলে আমি আইবলটা দেখতে পেতে পারি। লিড রিট্রাকশন থাকে, লিড ল্যাগ থাকে। তারপর হচ্ছে আমি ধর ফলো করা, এই যে এটা দেখছে, এবার এই নিচে নামিয়ে দিলাম, চোখটা তো এটাকে ফলো করবে আস্তে আস্তে, এই ফলো করার সময় আটকে গেল ইয়েটা চোখের সঙ্গে আই লিড, ঠিক আছে? লিড ল্যাগ বলে যেটাকে। ক্লিয়ার? এই জিনিসগুলো আমাকে এক্সামিনেশনে দেখতে হবে। আই সাইন্স টেক্স ইয়ার্স টু কারেক্ট, অফেন আর নট কারেক্টেবল।
Clear? At TSH, correction may take years. Clear? আমার symptomatic betterment at FT4 আর FT3 মেজারমেন্টই যথেষ্ট। আচ্ছা, এবার পেশেন্টকে আমার কেন এই থাইরয়েডিজমের এই ইউথাইরয়েড করে নেওয়াটা দরকার? আমার যদি গয়টারের জন্য সার্জারি দরকার পড়ে, আমার প্রপার কারেকশন না হলে আমি বিপদে পড়ে যাব। থাইরোটক্সিক পেশেন্ট ক্যান গিভ রাইজ টু থাইরয়েড স্টর্ম, আর হাইপোথাইরয়েড পেশেন্টের ডিলেড রিভার্সাল অফ অ্যানাস্থেসিয়া ইজ এ বিগ প্রবলেম। কাজে এটা কারেকশন না করে আমি এগোতে পারবো না। লাকিলি যে কন্ডিশনগুলোয় urgent surgery lage, which is malignancy, they are usually euthyroid. Luckily, usually euthyroid, not always. The term I am using is usually, not invariably. Okay? Got your point? Next হচ্ছে, তাহলে এবার আমার কাজ হচ্ছে পেশেন্টকে আমি ইউথাইরয়েড করব সুযোগ বুঝে। এবার যদি আমার এফএনএসি থেকে বিনাইন লিশন আসে, তাহলে আমার টার্গেট কি, চিকিৎসা কি হবে? বিনাইন লিশনের কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্টের দরকার পড়বে না। সার্জারি ইজ অনলি ইন্ডিকেটেড ইফ দ্য পেশেন্ট ইজ হ্যাভিং প্রেশার সিমটমস লাইক ডিসপনিয়া, ডিসফেজিয়া, অথবা রেট্রোস্টার্নাল এক্সটেনশন হয়ে আমার থোরাসিক ইনলেটে প্রবলেম ক্রিয়েট করছে, এই জাতীয় প্রেশার সিমটমস, অথবা ফর কসমেসিস। আর কসমেসিস ইজ সাবজেক্টিভ টার্ম। আমার কাছে যেটা কসমেটিক, যেমন তোদের ব্যাচে যে যতগুলো ছেলে আছে, হোয়াট এভার ইউ লাইক, দ্যাটস ইউর চয়েস, হু এম আই টু ইন্টারফেয়ার ইন ইট? একই কথা, ওর গলা খোলা থাকলে ওর যদি খুশি থাকে, ওর তাতে কি এসে গেছে, তাই না? এখানে পার্সন টু পার্সন ভেরি, মানে কসমেসিস ইজ আ সাবজেক্টিভ থিং। এবার নেক্সট কোশ্চেন, তাহলে আমি নেক্সট কি করব? নেক্সট আমার দরকার হচ্ছে প্রেশার সিমটমস। যখন আমি প্রেশার সিমটমসের জন্য অপারেশন করব, বি রেডি ফর ম্যাসিভ কমপ্লিকেশনস। এক হচ্ছে ট্র্যাকিয়া থেকে ছাড়াবার পর দ্যাট পেশেন্ট মে ডেভেলপ ট্র্যাকিওম্যালেশিয়া। ট্র্যাকিয়াল উপরে প্রচুর প্রেশার ছিল, সেটা রিলিজ হওয়ার পর ট্র্যাকিয়াল যে বোন অ্যান্ড কার্টিলেজিনিয়াস পয়েন্ট সেগুলো উইক হয়ে যেতে পারে। ট্র্যাকিয়া মে কোল্যাপস, পেশেন্টকে প্রলংড ইনটিউবেশনে রাখার দরকার হতে পারে। ক্লিয়ার? বিওয়্যার। সেকেন্ড, যদি আমার ট্র্যাকিয়া ইনভেট করে থাকে, ট্র্যাকিয়া খুলে যেতে পারে, পেশেন্ট মে নিড ট্র্যাকিওস্টমি। ঠিক আছে? বিওয়্যার প্রেশার সিমটমসের জন্য। এবার যদি আমার আসে কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল, প্রেশার সিমটম সেরকম নেই, পেশেন্ট ইউথাইরয়েড, লিশন বিনাইন, জাস্ট পিরিয়ডিক ফলো আপ ইজ সাফিসিয়েন্ট, আর কিছু করার দরকার নেই। ওকে? আমাদের দেশে প্রচুর মহিলা, পার্টিকুলারলি দেখবি গ্রাম বাংলায় ঘুরে বেড়াচ্ছে গলা ফোলা। এখন তো আয়োডাইজ সল্টের যুগে একটু কমেছে, একটা সময় তো সাব হিমালয়ান ইন্ডিয়াকে বলাই হতো গয়টার জোন অফ দ্য ওয়ার্ল্ড। পার্কের বইতে নিশ্চয়ই পড়েছিস, আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার তো নিশ্চয়ই পড়েছিস। আর আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার কিভাবে তোদের লেকচার ক্লাসে ডিটেলস বলেছিলাম, প্যাথোফিজিওলজিটা বলেছিলাম, মনে আছে? নেই, রাখতে নেই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোরও মনে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল আমার একটা স্টেপ। এবার নেক্সট হচ্ছে ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি বা না বলি নিওপ্লাস্টিক সোয়েলিং। Every neoplastic swelling patient must undergo surgery, except if it is anaplastic thyroid cancer. The anaplastic thyroid cancer carries such a bad prognosis, it is almost useless to do anything. তাহলে আমার বাকি তিনটে যে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, দুটো টাইপ, প্যাপিলারি আর ফলিকুলার। এফএনএ যদি বলে দেয় ফলিকুলার প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, ঠিক আছে, তাহলে আমাকে টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে। কি হয়েছে? নেক ডিসেকশন ডিপেন্ডস আপন, নেক ডিসেকশন করব কি করব না
depends upon the nodal status of the patient. নোডস বেশি থাকলে ডিসেকশন করব, আর অনেকে বলে যদি বড় প্রাইমারি হয় ইপসিল্যাটারাল নোড ডিসেকশন করে দেওয়া বেটার। বাট স্টিল নাও কাম টু ফলিকুলার। কেন? papillary spreads more with lymph nodes, whereas follicular spreads more with bloodstream. Lymphatic spread is slow. তো একটা কথা বলেছি, ফলিকুলার অ্যাডেনোমা আর কার্সিনোমার মধ্যে ডিফারেন্সিয়েশন প্রপারলি করতে পারা যায় না। কাজে এফএনএ যদি তোকে বলে there is a follicular neoplasm, তোর কাজ হচ্ছে টক টু দ্য পেশেন্ট অ্যান্ড টক টু দ্য পেশেন্টস রিলেটিভস, explain them যে এই পেশেন্টের there is a 50% chance of malignancy, 50% chance of not malignancy। কাজেই আমি এখন হেমিথাইরয়েডেক্টমি করব, তারপর বায়োপসি যদি এটাকে ম্যালিগন্যান্সি কনফার্ম করে তাহলে আমাকে কমপ্লিশন থাইরয়েডেক্টমি আমাকে করতে হবে। যদি কমপ্লিশন থাইরয়েডেক্টমি করতে হয় তাহলে আমাকে সেকেন্ড টাইম অপারেশন করতে হবে, পেশেন্টকে ওটা এক্সপ্লেন করে নিতে হবে। ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে, পেশেন্ট যদি শুরুতে এসে বলে ডাক্তার আপনি আমার পুরো একবারই পুরোটা বাদ দিয়ে দিন, তাহলে তুই কি করবি? বাদ দিয়ে দিবি? তুই কালকে এসে বললি স্যার আমার তো হার্ট অ্যাটাক হতে পারে, আমার হার্টটা বাদ দিয়ে দিই, এটা হয়? হ্যাঁ, তুই তো আমাকে বলতেই পারিস। কি তুই বললি চলো আমি ওর হার্টটা বাদ দিয়ে দিই, কি বাদ দিয়ে দেবো? কি হতে পারে? যেটা সাইন্টিফিক সেটাই করবি, ঠিক আছে? এবার তুই অপারেশনটা করে দেখবি এটা ম্যালিগন্যান্ট, তখন কমপ্লিশন থাইরয়েডেক্টমি। অপারেশনটা করে দেখলে কিছু নেই, কিচ্ছু করার দরকার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ। নাও কামস দ্য কোয়েশ্চেন অফ মেডালারি থাইরয়েড কার্সিনোমা। প্যারাফলিকুলার বা সিসেল থেকে বেরোয়। মেডালারি থাইরয়েড কার্সিনোমা যদি এফএনএসি তে বলে সিরাম ক্যালসিটোনিন লেভেল দেয় ফার্স্টে, তারপর গো উইথ টোটাল থাইরয়েডেক্টমি and minimum ipsilateral node dissection। আর যদি উল্টো দিকেও একটা নোড থাকে তাহলে bilateral node dissection। Clear? After this the patients will need, for papillary and follicular, will need radioiodine ablation therapy। Clear? এটা হচ্ছে গয়টারের সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এবার যদি গ্রেভস ডিজিজ নিয়ে পেশেন্ট আসে, গ্রেভস ডিজিজ পেশেন্টের কি ট্রিটমেন্ট? আগে ইউথাইরয়েড করতে হবে কেমিক্যালি, বায়োকেমিক্যালি, সরি কি হয়েছে, বায়োকেমিক্যালি ইউথাইরয়েড করতে হবে পেশেন্টকে। বায়োকেমিক্যালি যদি পেশেন্টকে ইউথাইরয়েড করতে হয় তখন প্রথমে অ্যান্টিথাইরয়েড ড্রাগস, তার সঙ্গে কি বলেছি বিটা ব্লকার, এটা দেওয়ার পর অপারেশন। কি অপারেশন করতে পারি? একটা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, একটা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি, একটা হচ্ছে নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। এগুলো সবই ভেগ টার্ম। নিয়ার টোটাল থাইরয়েডেক্টমিতে বলা হয় পেশেন্টের থাম্বনেলের সাইজের থাইরয়েড টিস্যু রেখে আসো যাতে প্যারাথাইরয়েড প্রিজার্ভ করা যায়, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে রেডিওআয়োডিন ট্রিটমেন্ট, সার্জারি না করে রেডিওআয়োডিন অ্যাবলেশন অফ দ্য থাইরয়েড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মোটামুটি আজকাল রেডিওআয়োডিন অ্যাবলেশন অফ থাইরয়েড এসে গেছে, বেশি হয়। আমাদের দেশে এখনো সার্জারি বেশি হয়, কারণ আমাদের দেশে রেডিওআয়োডিন অ্যাবলেশন সেন্টার কম। অ্যাসোসিয়েটেড সিমটমস কি কি এনকোয়ার করবি? পরপর বল। নো টক, নো প্রম্পটিং, নো প্রম্পটিং। ওই যে এর আগের দিন তোদের বলেছি, তোদের বয়সটা আমি পার হয়ে এসেছি, and I have did everything in life, believe me, everything। এবার বল। আমি অত কিচ্ছু না, তুই কি কি হাইপার হাইপো কোনো ব্যাখ্যার দরকার নেই। আমি এই প্রশ্ন করব পেশেন্টকে। সাপোজ আমি পেশেন্ট, তুই প্রশ্ন কর আমাকে। ফার্স্ট হচ্ছে ওজন বাড়ছে না কমছে, সেকেন্ড হচ্ছে খিদে বাড়ছে না কমছে, বেশি শীত করে না বেশি গরম লাগে, হাত পা কাঁপে কিনা, বুক ধরফর করে কিনা, ওজন কমে যাচ্ছে কিনা,
ওজন কমাটা মে বি ইন্ডিকেটর অফ ম্যালিগন্যান্সি অলসো। গলার আওয়াজ বদলে যাচ্ছে কিনা, খাবার গিলতে কষ্ট হচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, ঠিক আছে, মুখ চোখ ফুলে যাচ্ছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট আমাকে জিজ্ঞেস করতে হবে। তার সঙ্গে ব্যথা আছে কিনা, জ্বর দিয়ে ব্যথা দিয়ে জ্বর আসে কিনা, মেবি পয়েন্টেড টুয়ার্ডস ইনফ্ল্যামেটরি সোয়েলিং। জ্বর আর ব্যথা হচ্ছে কিনা, গলায় আর কোনো ফোলা আছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট জিজ্ঞেস করতে হবে। দেখ 10-12টা পয়েন্ট হয়ে গেছে। 10-12টা পয়েন্ট তুই ইলাবোরেট কর, দেখবি এক পাতার কাছাকাছি লেখা হয়ে গেছে। তুই না লিখলে নম্বর বসাবার জায়গা আমি পাবো না। কথাটা বুঝতে পারছিস? আচ্ছা, হিস্ট্রি পার্টে গেল। জেনারেল সার্ভেতে কি কি দেখে বল, তুই বল। আমি জেনারেল সার্ভে বলেছি, লোকাল এক্সামিনেশন বলিনি। ফার্স্ট পয়েন্ট মিস। তারপর ফেসিস, নেক গ্ল্যান্ডস এর মধ্যে লিম্ফ নোডস ঢুকে গেল। তারপর ভাইটালস, আর এনি অবভিয়াস অ্যাবনর্মালিটি, স্কিন চেঞ্জেস। শোন, এই জেনারেল সার্ভে যখন ডিভাইসড হয়েছে আজ থেকে 150 বছর আগে, তখন পালস অক্সিমিটার নামক যন্ত্রটা ছিল না। লোকের স্যাচুরেশন নিয়ে মাথাও ঘামাতো না, 150 থেকে 200 বছর আগে। আচ্ছা, এবার আমি ইন্সপেকশনে কি কি দেব। এই ক্লাসের টার্গেটই হচ্ছে ডাইরেক্ট, দুদিক থেকেই কথা হবে, একদিক নয়। বলো। সাইজ অফ সোয়েলিং, দেন ফার্স্ট হচ্ছে সাইট অফ সোয়েলিং, সাইজ অফ সোয়েলিং, মার্জিন অফ সোয়েলিং, দেন বর্ডার, সারফেস, any obvious skin changes over it, any obvious pulsation over it, consistency inspection এ নয় ম্যাডাম, আমি তো ইন্সপেকশন জিজ্ঞেস করেছি। তারপর মুভমেন্ট আপ এন্ড ডাউন with degradation or protrusion of tongue. আচ্ছা, ভেরি গুড। আর কিছু? আচ্ছা, প্যালপেশনে কি কি দেখবি? ওই যা যা দেখেছিস সেগুলো সবকটা দেখবি। ফার্স্ট হচ্ছে যা যা ইন্সপেকশন হবে, তার সঙ্গে টেম্পারেচার, টেন্ডারনেস, কনসিস্টেন্সি। আচ্ছা, নেক নোডস 6টা লেভেল একটু আগেই বলে দিয়েছি। নেক নোডস কিভাবে দেখে? পজিশন অফ দ্য নেক। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তুই বল কি কি ইনভেস্টিগেশন করতে দিবি? 3টে ইনভেস্টিগেশন বলে দিয়েছি। আমি তো কি কি করবি আমি তো আর জানতে চাইনি। তোতা পাখি হোস না, অ্যাপ্লাই ইওর সেন্সেস। আমি যা যা বললাম বলে দিলে হবে? তোতা পাখি হোস না, কথাটা বুঝতে পারছিস? রাগ করলি? অ্যাপ্লাই ইওর সেন্সেস, ঠিক আছে? তোকে আজ থেকে 10-12 বছর পর একটা পেশেন্টের সামনে বসে নিজেকে ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে? যদি সরকারি চাকরি করিস, কি করলি কেউ ফিরেও দেখবে না। বিশ্বাস কর, কাজ করলে ভালো, না করলে আরো ভালো। এই হচ্ছে সরকারি জায়গার অবস্থা। 70% ডাক্তার খুব ভালো কাজ করে,
সরকারি হসপিটালে 30% চূড়ান্ত ফাঁকিবাজ, ভয়ঙ্গচ্ছ। আর যদি প্রাইভেট সেক্টরে টিকতে যাস, তুই যা ইচ্ছে তাই কর, ইট মাস্ট, মনে রাখবি তুই প্রতি পদে কেস খেতে পারিস। আর সেকেন্ড, তোকে নিজেকে কিছুটা বেচতে হবে, বাতেলা একটু হলেও দিতে হবে, বাতেলা একটু হলেও দিতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি মানে তোর কি এসব ব্যাপারে বুৎপত্তি আছে? শোন, ব্যাপারটা মনে রাখবি, সামনে বাদ দে। কাজে প্রাইভেট সেক্টরে যখন কাজ করতে যাবি, ইউ মাস্ট অ্যাপিয়ার কনফিডেন্ট। আর সেকেন্ড হচ্ছে পেশেন্টের স্বার্থে ইউ মাস্ট বি ডিসাইসিভ, ইউ মাস্ট বি ডিসাইসিভ। ডিসিশন নিতে হেজিটেশন আসে, বুঝতে পারছি না কি করব। এই যে কেসটা নিয়ে একটু আগে বলছিলাম, পেশেন্ট যাবে করছে, কেসটা থেকে সোমবার থেকে আমি ভাবছি কেসটা কবে খুলবো। মঙ্গলবার খুলিনি, বুধবার খুলিনি, কেন? অ্যালবুমিন 1.2 অবস্থা খুললে বাঁচবে না। আবার আমাকে আরেকটা মনে হয় না, খুলে দে, যদি মরে যায়। বুঝতে পারছিস? আমি লাস্টে কারেকশন করেই করবো। টাইমিং অফ ডিসিশন মেকিং। আগের আমি এটা তো জানতাম পেশেন্টটা খুললে মরবে, না খুললে 100% মরবে, খুললেও মরার চান্স 80%, আমি জানি। এইটুকু চান্স, দেখি এখন কি দাঁড়ায়। ঠিক আছে, কেন বললাম? এই ডিসিশন মেকিং, ডাক্তারি ইজ নাথিং বাট ডিসিশন মেকিং। আমি কি করব, দ্যাট মাস্ট বি ব্যাকড বাই ইয়োর নলেজ অ্যান্ড লজিক। আমার কাছে পরশুদিন একজন আমার খুব পরিচিত একজন তার বাবাকে নিয়ে এলো, 94% years age, carcinoma head pancreas,